গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল হুড়োহুড়ি, অনিয়মের অভিযোগ। করোনায় মৃত্যু 200-র ওপরে। 19 তারিখ থেকে খুলছে পর্যটন কেন্দ্র। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিতে আশাবাদী সরকার। ফরম পূরণ শুরু, খুশি শিক্ষার্থীরা। গত বছরের চেয়ে 60 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হিমশিম, খালি নেই আইসিইউ। চলতি মাসে আরো বাড়ার শঙ্কা। এবং 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে একই রেটে মিলবে ইন্টারনেট। মূল্য বেঁধে দেয়ায় 90% কম দামে সেবা নিতে পারবে আইএসপি প্রতিষ্ঠানগুলো। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। টিকা না পেয়ে কোথাও কোথাও দেখা দেয় বিশৃঙ্খলা। না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। অনিয়মের অভিযোগ ছিল রাজধানীর কোনো কোনো কেন্দ্রে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে 1 কোটি টিকা আসছে। এ পর্যন্ত 1.25 কোটি মানুষ টিকা পেয়েছে বলেও জানান মন্ত্রী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও যখন টিকার দেখা মিলছে না, তখনই রাজধানীর পরিবাগে বিএসএমএমইউ টিকা কেন্দ্রে দেখা দেয় বিশৃঙ্খলা। বৃহস্পতিবার সকাল থেকেই এই কেন্দ্রে যারা টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন সবারই অভিযোগ অব্যবস্থাপনার। অনেকেই নিয়ম ভেঙে ভিন্ন পন্থায় ভেতরে গিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরিচয় আমাদের এলাকা বড় ভাই, হ্যাঁ সারা ঢুকে আমার জানা মতো ঢোকেনি ভাই, যেহেতু আমি গেটে দাঁড়ায় আছি। এদিকে গণটিকা কার্যক্রম শেষ দিনেও 2 সিটির প্রায় 125টি কেন্দ্রে মানুষের ঢল নামে। ঘন্টা হিসাবে কেউ 12 থেকে 14 ঘন্টাও অপেক্ষা করেছেন 1 ডোজ টিকা নিতে। 5 দিন ধরে আইতেছি, সিরিয়ালে করিনি, আজকে আল্লাহ ফালাইছে। আমরা গতকালই সিরিয়াল দিয়ে গেছি, গতকাল দিছি তো আজকে আমাদের নাম রেখে ঢুকাইছে। যদিও এখানেও ছিল নানা অসঙ্গতি। একদিকে রাতভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, অন্যদিকে নানা প্রভাব খাটিয়ে বিকল্প পথে অল্প সময়ের মধ্যেই টিকা নিয়ে বাড়ি ফিরেন কেউ কেউ। ক্যামেরায় ধরাও পড়ে এমন চিত্র। আমি আসলে জানি না, উনি আমাকে বললো যে আমার এখানে সিরিয়াল ছিল, এর জন্য আমি আসছি। না না, আমার লোক আর ছিল আরেকজন, তার বদলি সে দাঁড়াইছে। আবার বেলা 11টা বাজতে না বাজতেই শেষ নির্ধারিত 350 ডোজ। সেক্ষেত্রে বিশেষ এই আয়োজনের শেষ দিনেও টিকা না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকেই। অনেক কষ্ট করতেছি, এখন পর্যন্ত ভ্যাকসিন পাই নাই। সকালে আইছে, এখন কয়দিন নাই। টিকা নেয়ার চাহিদা যখন বাড়ছে, সেই সময় শঙ্কা মজুত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে 1 কোটি টিকা আসছে। বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি, আমরা কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাচ্ছি, আমরা নিজেরাও ক্রয় করছি। আমাদের যদি 80% লোককে ভ্যাকসিন দিতে হয়, তাহলে পরে 26-27 কোটি ভ্যাকসিন লাগবে। আমরা এত ভ্যাকসিন একবারে তো পাবো না, আমরা রাখতেও পারবো না। একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, হাসপাতালে শয্যা বাড়ানো আর সম্ভব নয়। টিকা নেয়ার পাশাপাশি সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র রাজধানীর বাইরেও। মডার্না টিকা শেষ হওয়ার খবরে রেজিস্ট্রেশন না করেই কেন্দ্রে ভিড় করেন অনেক মানুষ। এ সময় হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। আর টিকা কেন্দ্রগুলোতে বরাবরের মতো উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মডার্নার টিকা শেষ হবে এমন খবরে বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর মেডিকেলের টিকা কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েন হাজার হাজার মানুষ। আগে টিকা নেয়ার প্রতিযোগিতায় শুরু হয় হুড়োহুড়ি। যেহেতু করোনা ভাইরাসের জন্যই টিকা দেওয়া, কিন্তু যে পরিস্থিতি হচ্ছে তাতে করে করোনা ভাইরাস আরো বাড়বে। সিরিয়াল ছাড়া লোকগুলো সরে দিয়ে চলে যাচ্ছে সামনে। এখানে এসে 5-6টা লাইন হয়ে গেছে, এখানে কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো কিছু নাই। জেলার সিভিল সার্জন জানান, রংপুর মেডিকেল কেন্দ্রে একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 40 থেকে 50,000 ডোজ রয়েছে। মডার্না ভ্যাকসিনের ফার্স্ট ডোজ বন্ধ হয়ে যাচ্ছে। 14 তারিখ থেকে আমরা সেকেন্ড ডোজ শুরু করব। চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রেও টিকা নিতে চলে প্রতিযোগিতা। বৃহস্পতিবার ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করতে থাকেন। দ্বিতীয় ডোজের SMS আসলেও মডার্নার টিকা না পেয়ে ফিরে যান প্রত্যাশীরা। নানা অনিয়মের অভিযোগ করেন তারা। এখানে এত হয়রানির অবস্থা, এটা কিন্তু নিয়ম না। কইছে সবাইকে দিব মেসেজ ছাড়া, আবার মেসেজ দিব, এই তালিমানি কয়। এদিকে গণটিকা গ্রহণের শেষ দিনে নারায়ণগঞ্জেও ছিল উপচে পড়া ভিড়। এমনকি টিকা কেন্দ্রের বাইরে দেখা গেছে দালালদেরও। মানুষ সিলভিলে কেলে কে দেখা দেয় দিয়ে
মাঝখানে কি লিগা চিন্তা আছে কেউ আত্মীয়তা আছে যার জন্য দেখতেছে আর ঢুকাই দিতেছে। এছাড়া গণটিকা কার্যক্রমের শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর সহ দেশের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় টিকাদান কর্মসূচি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। দেশে করোনার শনাক্ত ধীরে ধীরে কমতে শুরু করলেও টানা ১৯ দিন মারা যাচ্ছেন ২০০-র উপরে মানুষ। বৃহস্পতিবার সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ২১৫ জন। সবচেয়ে বেশি ৬৫ জন মারা গেছেন ঢাকায়। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় প্রতিদিনই কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতাল প্রাঙ্গণ। আইসিইউ ও শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন স্বজনরা। রোগীর অতিরিক্ত চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভর্তি হয়েছেন তারাও আছেন চরম উৎকণ্ঠায়। চট্টগ্রাম বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৪ জন। এর মধ্যে কুমিল্লার ১১ জন এবং চট্টগ্রাম ও চাঁদপুরে মারা গেছেন ৯ জন করে। ৮,১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৮৩ জনের। অক্সিজেন স্যাচুরেশন ছাড়াও আরও অনেক কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কিডনি সমস্যা থাকে। এসব কারণে বয়স্করা মারা যাচ্ছেন বেশি। খুলনা বিভাগে কিছুটা কমে একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। তবে খুলনা ও সাতক্ষীরায় একজনও মারা যায়নি। সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন ১০ জন। করোনা ও উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা গেছেন ২২ জন। এর মধ্যে সিলেটেরই ১৫ জন। ডাক্তাররা বলছে আইসিইউ হয়তো লাগতে পারে, এখানে সিট নাই। আমরা চেষ্টা করতেছি, কোনো দিকেই পাচ্ছি না। বর্তমানে শ্বাসকষ্ট, এখন আমরা মনে করেন অসহায়। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে রংপুর বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ১০ এবং রাজশাহী বিভাগে ৮ জন মারা গেছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সব অফিস দোকানপাটের পর ১৯ আগস্ট থেকে খুলে যাচ্ছে পর্যটন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার। এছাড়া অর্ধেক নয় শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে সব গণপরিবহন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে খোলা হচ্ছে সব। বুধবার থেকে চলছে গণপরিবহন। সরকারি সিদ্ধান্ত ছিল চলবে অর্ধেক বাস, কিন্তু বিধিনিষেধ শিথিল করার প্রথম দিনেই রাজধানীর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এ অবস্থায় বৃহস্পতিবার এলো নতুন প্রজ্ঞাপন। সেখানে অর্ধেক যাত্রী কিংবা অর্ধেক গণপরিবহনের কোনো শর্তই রাখা হয়নি। বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে স্বাস্থ্যবিধির বিষয়টি কঠোরভাবে মানার কথা বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সংক্রামক রোগ প্রতিরোধ আইন আমাদের আছে, সেই আইন অনুযায়ী যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বন্ধ আছে দেশের বিনোদন ও পর্যটন কেন্দ্র। একই সাথে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় কমিউনিটি সেন্টারগুলো বন্ধ রাখা হয়। তবে ১৯ আগস্ট থেকে ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ নিয়ে খুলে দেওয়া হবে এইসব জায়গা। তদারকির জন্য মোবাইল কোর্ট কাজ করবে বলে জানান প্রতিমন্ত্রী। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে 50%। সেখানে তারা সেটি 50% করবে। এখানে আমাদের মোবাইল কোড থাকবে। টিকা দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা করছে সরকার। আপাতত ১ মাস লকডাউন না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের। পানিতে ডুব দিয়ে আপনি কতক্ষণ থাকবেন? মাঝে মাঝে তো আপনাকে পানি থেকে উঠে এসে শ্বাস নিতে হবে, অক্সিজেন নিতে হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিতে আশাবাদী সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এদিকে আজ থেকে অনলাইনে এসএসসির ফর্ম পূরণ শুরু হয়েছে। করোনা মহামারীতে অফিস, আদালত, দোকানপাট, গণপরিবহন সহ প্রায় সবকিছু স্বাভাবিক চললেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ১.৫ বছর ধরে ক্লাসের মুখ দেখেননি শিক্ষার্থীরা। এ অবস্থায় অনলাইনে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে। মহামারী চলায় এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। দীর্ঘদিন পর শিক্ষা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন করে প্রিপারেশন নিতেছি, আর এটার জন্য আমি খুবই আনন্দিত। আমি অটো পাস চাই না, আমরা পরীক্ষা দিয়ে নতুন একটা ক্লাসে উত্তীর্ণ হতে চাই। শুনে খুব খুশি যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে। ফর্ম পূরণ চলবে 25 আগস্ট পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে 30 আগস্ট পর্যন্ত।
এদিকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানান, নভেম্বরে এসএসসি আর ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার ব্যাপারে আশাবাদী সরকার। এসএসসি আশা করছি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের গোড়ার দিকে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। শিক্ষার্থীরা বইটা পড়ে এবং এই অ্যাসাইনমেন্টগুলো করে, তাহলে তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের ওপরে পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব। সেভাবেই ডিজাইন করা হয়েছে। 2020 সালের 18 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু প্রসঙ্গ। গত বছরের চেয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে 60 গুণ। আক্রান্তের 90% ঢাকায়। মুমূর্ষু শিশুদের জন্য হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বিশেষজ্ঞদের শঙ্কা, আবহাওয়া বিবেচনায় চলতি মাসে আরও বাড়তে পারে রোগী। রাজধানীর মোহাম্মদপুর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 7 দিন ধরে আছেন শিশু হাসপাতালে ফাতিমা নূর জান্নাত। ডেঙ্গুর ভয়াবহতায় হাসপাতালে তাকে নিয়ে পরিবারের প্রতি মুহূর্তের এক যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে সামিল ডাক্তার, নার্স সবাই। এই হাসপাতালে গড়ে প্রতিদিন শিশু ভর্তি হন 10 থেকে 12 জন। সন্তানের এমন পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। প্রথম বাচ্চা জ্বর শুরু হয়, জ্বর উঠতে উঠতে 106 জ্বর উঠে গিয়েছিল। রক্ত পরীক্ষার পরে ধরা পড়ছে ডেঙ্গু, তাড়াতাড়ি করে এই জায়গায় আইছি। যতটুকু সতর্ক রাখা দরকার ততটুকুই তো রাখি, কিন্তু তার মাঝখান থেকে কিভাবে কি হলো আসলে তো বুঝতে পারলাম না। সিটি কর্পোরেশনের অবশ্যই দায়বদ্ধতা এটা থাকবে, কেন থাকবে না, কারণ এটা মনিটর করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। পরিসংখ্যান বলছে গত বছরের চেয়েও নাজুক বর্তমান অবস্থা। গত বছরের জুনে 20 জন, জুলাই 23 জন, আগস্টে 68 জন ডেঙ্গু আক্রান্ত হয়। আর এবারের আগস্টেই গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 250 জন করে। চলতি বছরের জুনে 272 জন, জুলাই 2286 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এরই মধ্যে শুধু ঢাকা শিশু হাসপাতালে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে 5 জনের। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু আসলে ডেঙ্গু এটা আউটব্রেকটা আরও 2018 মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ কঠিন হবে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছর ব্যাপী চলমান থাকতে হবে। চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত 4000-এরও বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার বেশিরভাগই ঢাকায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কথায় কথায় রিমান্ড নিয়ে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা, যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যা হয় সব আইন অনুযায়ী। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা পরিমণি, পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গীর সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হয়েছে মাদক সহ 12টি মামলা। এসব মামলায় ঘুরে ফিরে আদালতে হাজির করে বিচারকের অনুমতি নিয়ে তাদের রিমান্ডে নিচ্ছে পুলিশ। এই কদিনে তাদের 100 দিনেরও বেশি রিমান্ডে নিতে চেয়ে আবেদন করে তদন্ত কর্মকর্তারা। আদালত তাদের 53 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতে রিমান্ডের বিধানটি যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে অনেক সময় বিচারিক মনোভাব দেখান না বিচারকরা, সে কারণে রিমান্ডের যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে। ম্যাজিস্ট্রেটকে কিন্তু কারণ লিপিবদ্ধ করতে হবে যে কেন তিনি এই রিমান্ডের আদেশ প্রদান করলেন, অর্থাৎ যত্রতত্র রিমান্ড দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে। রিমান্ডে নেওয়া হয় কেন? পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, তো জিজ্ঞাসাবাদ করার জন্য জেলখানা হলো শ্রেয়। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি মামলার তদন্তের স্বার্থে নেওয়া হয় রিমান্ডে। যে কোনো ক্ষেত্রে, শুধু মাদকের যে কোনো মামলায় যখন আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তখনই রিমান্ডের দরকার। রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালত বলেছেন 3 দিনের বেশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা যাবে না। নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিতে আগে ও পরে করতে হবে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া স্বচ্ছ কাস্ট নির্মিত ঘরে জিজ্ঞাসাবাদ করারও নির্দেশনা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এ রায় মানতে দেখা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বর থেকেই সারা দেশে একই রেটে পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। 5 MBPS এর জন্য দিতে হবে 500 টাকা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন এর ফলে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছানো সহজ হবে। আর অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন নির্ধারিত রেট কার্যকরে
তদারকি বাড়বে দেশব্যাপী। ডিজিটাল বাংলাদেশের পথযাত্রায় গত এক যুগে বাংলাদেশ পাড়ি দিয়েছে অনেকটা পথ। ফ্রিল্যান্সিং সহ প্রযুক্তি খাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা আরও বেগবান করতে ইন্টারনেট সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। গত জুন মাসে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইএসপি পর্যায়ের দাম 3টি স্ল্যাবে বেঁধে দেওয়া হয়। 5 MBPS 500 টাকা নির্ধারণ করে বিটিআরসি। কিন্তু টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের চার্জ ও ব্যান্ডউইথের বিভিন্ন দামের অভিযোগে তা কার্যকর হয়নি। বুধবার যা সুনির্দিষ্ট করে বিস্তারিত নীতিমালা তুলে ধরে বিটিআরসি। এতে 1 সেপ্টেম্বর থেকে এক দেশ এক রেট কার্যকরে বাধা কেটে গেল। ব্রডব্যান্ড ইন্টারনেটকে কিন্তু আমাদের ওই জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই সিদ্ধান্ত সবচেয়ে কার্যকর একটা সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। তার কারণ হচ্ছে আইএসপি গুলো হয়তো এন্ড ইউজারদের কাছে যে ডেটাটা অথবা কানেক্টিভিটিটা দেয়, কিন্তু এটা বহন করে নিয়ে যাওয়ার জন্য এনটিপিএন আর আইআইটি তারাই আসলে মুখ্য ভূমিকা পালন করে। এবং এই মুখ্য ভূমিকা পালনকারীদেরকে যখন আমরা একটা প্ল্যাটফর্মে এনে সর্বসম্মত রেটের মধ্যে নিয়ে যেতে পেরেছি। 1 MBPS ব্যান্ডউইথে সর্বোচ্চ 8 জনকে সেবা দিতে পারবে আইএসপি প্রতিষ্ঠানগুলো। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিটিআরসির চেয়ারম্যান। আমাদের কাছে যদি কোনো রকমের এগুলো বাস্তবায়িত হচ্ছে না মর্মে কোনো সুনির্দিষ্ট অপারেটরের বিরুদ্ধে অভিযোগ আনে, আমরা সেগুলো অবশ্যই যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক ইওনো তাদের কাছেও কিন্তু এই অভিযোগ উত্থাপন করা যাবে। আমরা তাদেরকেও এটা দেখভাল করার জন্য সম্পৃক্ত আমরা করব। বেসরকারি এনটিটিএন প্রতিষ্ঠানগুলো এখাতের সরকারি প্রতিষ্ঠানের সেবার দামও নির্ধারণের দাবি জানান। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা টিকা প্রদান কার্যক্রম বন্ধ করতে বিদেশ থেকে সুরক্ষা অ্যাপে ক্রমাগত সাইবার হামলার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সবগুলো হামলা চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী। চলতি বছরের 7 ফেব্রুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশের মানুষকে সহজ ও সাবলীলভাবে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সুরক্ষা নামের একটি অ্যাপ তৈরি করে সরকারের আইসিটি বিভাগ, যেখানে 2 কোটিরও বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছেন। দেশের টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত করতে গত কয়েকদিন ধরে সুরক্ষা অ্যাপে দেশের বাইরে থেকে সাইবার হামলার অভিযোগ তুলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকবার সাইবার হামলা চালানো হয়, এতে নিবন্ধন করতে সমস্যায় পড়েন অনেক মানুষ। খুব ফাস্টার একটা সিস্টেম, এখানে হয়তো হামলা হতে পারে। হ্যাঁ, তাই দেখলাম যে এখানে কিন্তু এই সিস্টেমটাকে ডিনায়াল অফ সার্ভিস করার জন্য একটা মানে মারাত্মকভাবে আক্রমণ চালানো হলো, যেখানে আমাদের ক্যাপাসিটি হয়তো 50 লক্ষ পার ডে, সেখানে 2-2.5 কোটি হিট দেশের বাইরে থেকে করা হলো, যাতে সিস্টেমটা আর কি ব্লক মানে বন্ধ হয়ে যায়। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এ সময় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। আমরা একটা পুল অফ সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করব বিভিন্ন বাহিনী থেকে এবং ইথিক্যাল হ্যাকার্স গ্রুপ, এবং একটা তৈরি করব যাতে করে আমাদের ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সাইবার যুদ্ধেও আমরা বিজয়ী হব। অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সাইবার ওয়্যারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটা গোষ্ঠী আছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আদমজির পাট টানা নৌযানকে জোড়াতালি দিয়ে বানিয়ে ফেলা হয়েছে ফেরি। শিমুলিয়া বাংলাবাজার রুটে নিয়মিত চলাচল করে শত বছরের প্রাচীন এই ফেরিটি। কোনো রকম আধুনিকায়ন ছাড়া অন্যগুলো চলছে 3 দশক ধরে। পদ্মা সেতুর সঙ্গে একের পর এক ফেরি ধাক্কার ঘটনায় সামনে এসেছে আধুনিকায়নের বিষয়টি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব 150 মিটার। মাঝে এতটা ফাঁকা সত্ত্বেও ফেরি চলাচল করতে গিয়ে সেতুর পিলারে বারবার ধাক্কা দিচ্ছে। এতে চালকদের অদক্ষতা ও ফেরিগুলোর সক্ষমতার বিষয়টি সামনে চলে আসে।
শিমুলিয়া বাংলাবাজার রুটে চলাচলকারী ফেরির বেশিরভাগই পুরনো, করা হয়নি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। চলছে শত বছরের প্রাচীন ফেরিও। রায়পুরা ফেরিটি আদমজি জুট মিলের পাট টানা নৌযান, তাকেও রূপান্তর করা হয়েছে ফেরিতে। চালকের কারণে আমাদের ফেরি চলাচলের বিঘ্ন ঘটে। এই ফেরিগুলো আসছে 1975 সালের সেপ্টেম্বরের দিকে। পুরাতন ফেরিগুলো আছে সেই ফেরিগুলো আসলে রিপ্লেস করছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসি বলছে ফেরি চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ফেরিগুলোর আধুনিকায়নের ব্যাপারে পরিকল্পনা রয়েছে। ফেরির মধ্যে 5টা ট্রাক তুলবো, 2টা বাস তুললো, আর অন্যান্য ছোট গাড়ি থাকবে। মেইন উদ্দেশ্য হলো লোডটা কমানো। পদ্মা সেতুর পিয়ারে ধাক্কা দেয়া ফেরি জাহাঙ্গীর 29 বছর আর শাহজালাল 41 বছর আগে বানানো হয়েছে। পদ্মা সেতুতে 4 বার ধাক্কার ঘটনায় চালকের অদক্ষতার পাশাপাশি ফেরিগুলোর ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। এই রুটে চলাচলকারী অধিকাংশ ফেরি মানদাতা আমলের। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্য ওঠানামায় গতি আনতে এবার 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 17 ধরনের 104টি যন্ত্রের অর্ধেক বন্দরের বহরে যুক্ত হবে চলতি বছরই। 4টি গ্যান্ট্রি ক্রেন সহ বাকি যন্ত্রপাতি আসবে আগামী বছরের মাঝামাঝিতে। এসব যন্ত্রপাতি বহরে যুক্ত হলে বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতায় পৌঁছাতে পারবে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে প্রতি বছরের রেকর্ড করে চলছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। করোনা সংক্রমণের 2 বছরও এই বন্দরের প্রবৃদ্ধি থেমে থাকেনি, কিন্তু যন্ত্রপাতির সীমাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। ক্লিয়ার করতে এবং আনা নেওয়া করতে যদি আমরা ইনহাউস করতে 7 দিন 10 দিন চলে যায়, তাহলে আমরা লিড টাইম ওই দিক দিয়ে মাইর খাচ্ছি। যেগুলি কম জায়গার মধ্যে কন্টেনার বেশি করে স্ট্যাক করে রাখা যায়, সেই পরিমাণ যন্ত্রপাতি সেই টাইপের যন্ত্রপাতির দরকার আছে। এই অবস্থায় চলতি বছরই প্রায় 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর ভিতরে আমরা 25টার জন্য আমরা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি, যেগুলো আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ভিতরে আমাদের ফ্লিটে এসে যোগদান করবে। সাধারণ ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 15টি কন্টেনার হ্যান্ডেলিং করা গেল, গ্যান্ট্রি ক্রেন দিয়ে হ্যান্ডেলিং করা যায় 30টির বেশি। তাই বর্তমানে যেসব যন্ত্রপাতি কেনা হচ্ছে এগুলো বহরে যুক্ত হলে বন্দরে বছরের হ্যান্ডেলিং দক্ষতা 40 লাখ ছাড়িয়ে যাবে, যা বর্তমানে 30 লাখ। আমাদের গতি বাড়বে তখন। এখন একটা ইকুইপমেন্ট যদি 5টা অ্যাসাইনমেন্টের জন্য যায়, তখন দেখা যাবে একটা ইকুইপমেন্ট 2টা অ্যাসাইনমেন্টের জন্য আছে। এই বন্দরের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় 60,000 কোটি টাকার বেশি। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় এই বন্দরের কার্যক্রমের উপর। তাই সময়ের সাথে তাল মেলাতে এই বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্পই নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজার আরও বৃদ্ধির আশার মধ্য দিয়ে শেষ হলো 3 দিনব্যাপী পোশাক ও ফ্যাশন বিষয়ক প্রদর্শনী ম্যাজিক লাস ভেগাস 2021। যুক্তরাষ্ট্রের বিখ্যাত লাস ভেগাসে 9 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত হয়েছে প্রদর্শনী। এতে দেশি বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের 16টি কোম্পানিও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড-19-এর কারণে 2 বছর বন্ধ থাকার পর এবছরের আয়োজনে বাংলাদেশি পোশাক শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকলেও বিদেশিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন, বিশ্বে বাংলাদেশের পোশাকের নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে। সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আগামীতে বাংলাদেশ আরও ভালো করবে বলে অভিমত প্রকাশ করেন। সমাপনী দিনে তিনি ম্যাজিক আয়োজক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণও অংশ নেন। 2021-এর এই ম্যাজিক গত বছর করা সম্ভব হয়নি কোভিডের কারণে। এবছরও যেটা হয়েছে সেটা খুব বিগ ওয়েতে করা সম্ভব হয়নি, কিন্তু তারপর শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের পার্টিসিপেশন হয়েছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, বাট
মোটামুটিভাবে তারপরেও এসছে। আমাদের খুব আশা আগামীবার ফেব্রুয়ারিতে যে শুটা হবে সেখানে বাংলাদেশের পার্টিসিপেট অনেক ভালো। প্রদর্শনীতে অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কোভিড সংকট কাটিয়ে বাংলাদেশ আরও ভালো করবে। ব্র্যান্ডগুলি যেগুলি ভ্যালু এডেড প্রোডাক্ট করে, আপনার ম্যানমেড করে, আপনার আউটার ওয়্যার করে, ওই ধরনের প্রোডাক্টে আমাদের যাওয়া দরকার। তাইলে আমাদের ভলিউমটা মানে আমাদের এক্সপোর্ট ভলিউমটা অনেক বেড়ে যাবে। Overall, we're very pleased with being back. And we can't wait to come back again in February. আমাদের এখানে বাংলাদেশে 20টা স্টল ছিল, তো তারা বলে যে ভালো ঠিকঠাক বায়ার আসছে, শুরু হলো, এটা বড় কথা। আমরা আশা করি ফেব্রুয়ারিতে আবার যে ম্যাজিক শো হবো, আমাদের দেশ থেকে অনেক স্টল আসবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে গ্লোবাল এবং প্যান্ডামিকের কারণে আমাদের সবচেয়ে বড় দুটো কম্পিটিটর দেশ এখানে আসতে পারেনি। করোনা পরিস্থিতির উন্নতি হলে 2022 সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়িক উন্নয়ন ও ফ্যাশন জগতের নতুনত্ব উদ্ভাবনে ম্যাজিক লাস ভেগাস আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে আরও বেশি বলে প্রত্যাশা আয়োজকদের। পোশাক ও ফ্যাশন জগতের সর্ববৃহৎ এই প্রদর্শনীর মাধ্যমে ব্যবসায়ী ও বাণিজ্যিকদের মধ্যে এক সেতু বন্ধনের রচনা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, কনভেনশন সেন্টার, লাস ভেগাস। স্বপ্নের স্বাধীন বাংলাদেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে কজন বিদেশি মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়েছিলেন তাদের মধ্যে জার্মান প্রবাসী প্রয়াত সুনীল দাশগুপ্ত এবং তার সহধর্মিণী বারবারা দাশগুপ্ত অন্যতম। শুধু তাই নয়, ভালোবাসার নিদর্শন স্বরূপ বঙ্গবন্ধুর আত্মজীবনী জার্মান ভাষায় রূপান্তর করেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক, সাহিত্যিক বারবারা দাশগুপ্ত। শোকের মাসে গুণী এই মানুষের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছেন জার্মানিতে আমাদের সহকর্মী বিটু বড়ুয়া। শোকাবহ বেদনাদায়ক আগস্ট মানেই বাঙালি জাতির জীবনে কলঙ্কময় একটি অধ্যায়, যে মাসে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রীদের চক্রান্তে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। তাই বলে বঙ্গবন্ধুকে ভালোবাসার মানুষ এতটুকু কমেনি, বরং দেশ থেকে দেশান্তরে বেড়েছে নিঃস্বার্থভাবে। তেমনই একজন জার্মান লেখক, সাহিত্যিক ও অনুবাদক বারবারা দাশগুপ্ত, যিনি মুক্তিযুদ্ধের সংগঠক, ঝালকাঠিতে জন্ম নেয়া প্রয়াত সুনীল দাশগুপ্তের সহধর্মিণী, যে দুজন ৭১-এর দিনগুলোতে দখলদার বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে, দেশের স্বাধীনতা অর্জনে তৎকালীন জার্মানির বিভিন্ন স্থানে জনমত গঠনে রেখেছিলেন জোরালো ভূমিকা। বিভিন্ন লোকের অবদান শুনে বাংলাদেশ এই লোকদের সঙ্গে মিট করে এটা খুব একটা বড় অভিজ্ঞতা ছিল। শুধু তাই নয়, দেশের ইতিহাসের মহানায়কের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসার প্রতিদান দিতে আর নিজ দেশের আগামী প্রজন্মকে ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালিকে পরিচয় করিয়ে দিতে বিদেশি লেখক আর অনুবাদক হিসেবে নিজ মাতৃভাষা জার্মান ও বঙ্গবন্ধুর আত্মজীবনী অনুবাদ করেছেন ৮০ বছরে পা রাখা সাহিত্যিক বারবারা দাশগুপ্ত। বাংলাটাও পেয়েছি, বন্ধুরা ইংরেজিও, কাজে দুটো আমি কম্পেয়ার করতে পেরেছি এবং দরকার ছিল এটা কম্পেয়ার করা। এমনকি জার্মান ভাষায় রূপান্তরের কারণে আত্মজীবনীটির মূল সাহিত্যগুণ ম্লান হয়নি বলে মত দিয়েছেন জার্মানিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও শিক্ষাবিদ আজিজুর রহমান খান আসাদ। মুক্তিযুদ্ধের পটভূমি, রাজনৈতিক সংগ্রামের পটভূমি, যেটা অসমাপ্ত আত্মজীবনীর মধ্য দিয়ে এসছে, সেটা এখন একটা জার্মান বড় পাঠকদের কাছে গিয়েছে। তো এটা একটা গর্ব করার মতো বিষয়। বাংলার মানুষকেই ভালোবেসেই ১৯৭২ সালের যুদ্ধাহত ৩০ জন বীর মুক্তিযোদ্ধাকে জার্মানিতে নিয়ে এসেছিলেন উন্নত চিকিৎসার জন্য। এমনকি তারা জার্মান খাবার খেতে পারতেন না বলে নিজ বাড়িতে ভাত মাছ রেঁধে হাসপাতালে খাইয়েছেন পরম যত্নে। ৭২ জানুয়ারিতে ৩১ মুক্তিযোদ্ধা এখানে এসেছিলেন। নেতা ছিল তখনকার কর্নেল আমিন, পরে জেনারেল আমিন। সেই স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় দিনগুলোতে অকৃত্রিম অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালে শেখ হাসিনা সরকার কর্তৃক প্রয়াত সুনীল দাশগুপ্ত ও বারবারা দাশগুপ্তকে দেয়া হয় বিশেষ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। সম্মানিত হয়েছেন নানা সামাজিক পুরস্কারেও। বঙ্গবন্ধুর ভাষা খুব সহজ, বড় নেতার মতন কথা না বলে এমন ভাবে যে জনসাধারণ সেসব শুনতে পারে, বুঝতে পারে, এরকম ভাবে লিখেছে, কাজে খুব কঠিন ছিল না।
সাদামনের দেশবন্ধু এই মানুষটি জাতির জনকের জন্মশতবার্ষিকীতে আশা প্রকাশ করেন সত্যিকারের স্বপ্নের অসাম্প্রদায়িক বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মেসিকে সামনাসামনি দেখে যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পিএসজি সভাপতির মতো সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন আর্জেন্টাইন তারকার হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তুলবে তাদের প্রিয় দল। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। পিএসজি তাদের ঘরে অনেক শিরোপা নিয়ে আসলেও এখনও চ্যাম্পিয়ন লিগের শিরোপা তাদের জন্য অধরাই রয়েছে। তবে ফুটবলের খোদে জাদুঘর লিওনেল মেসি পিএসজিতে আনুষ্ঠানিক যোগদানের পর সংবাদ সম্মেলনে বলেছেন তিনি তার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাবেন এই চ্যাম্পিয়ন লিগের শিরোপা পিএসজির ঘরে নিয়ে আসার জন্য। ফুটবলের এই খোদে জাদুঘরকে এক নজর দেখার জন্য এদিনও পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন পিএসজির সমর্থক আর মেসি প্রেমীরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে তিনি যখন এক পলকের জন্য বাইরে বেরিয়ে আসেন তখন সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মেসি পিএসজিতে যোগদানের ফলে এই দল আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন পিএসজির সমর্থকরা। আর তাই তাদের প্রত্যাশা ইউরো চ্যাম্পিয়ন লিগের শিরোপা এবার তাদের ঘরে আসবে। আমি দেখার পরে আর কি হতভম্ব হয়ে গেছি। আমার শরীরে যে হার্টবিট তখন কীভাবে কী করছিল আমি নিজেই বুঝতে পারি নাই। তা আমি দেখার পরে এক বাঙালি ভাইকে জড়ায় ধরে ফেলছি যে এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো, জীবনে এটা কল্পনা করতে পারিনি। মেসি যখন প্যারিসে আছে অবশ্যই ইনশাআল্লাহ এখন এক সময় দেখা হবে। তো আমি একজন ক্ষুদ্র ফ্রেন্ড মেসির। আমাদের প্রত্যাশা হচ্ছে এই মেসিময় যে পিএসজি ফুটবল টিমটি আগামীতে চ্যাম্পিয়ন লিগ জিতবে, এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। মেসি যে আসলে ফুটবলের এক মহাতারকা সেটি আরেকবার প্রমাণিত হয়েছে তার পিএসজিতে যোগদানের পর তার প্রতি ভক্তদের ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে। পিএসজি সমর্থকদের এবার একটাই প্রত্যাশা, মেসির মাধ্যমে শক্তিশালী পিএসজি গঠিত হয়েছে, তারা এবার চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে ঘরে ফিরবে। প্যারিসের পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণটিকা কর্মসূচির শেষ দিনে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল হুড়োহুড়ি। অনিয়মের অভিযোগ, করোনায় মৃত্যু 200-র উপরে। 19 তারিখ থেকে খুলছে পর্যটন কেন্দ্র। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিতে আশাবাদী সরকার। ফর্ম পূরণ শুরু, খুশি শিক্ষার্থীরা। এবং গত বছরের চেয়ে 60 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হিমশিম, খালি নেই আইসিইউ। চলতি মাসে আরো বাড়ার সংখ্যা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।